নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন রাহুল। রাহুল বাটানগরে থাকেন। ওনার ঘটনা এর আগেও অলৌকিক জোনে পড়া হয়েছে। সেটা হলো দীঘার ঘটনা, বেশ কয়েক মাস আগে। রাহুল লিখছেন রিসেন্টের ঘটনা। পৌষ পার্বণের ঠিক পরের দিন উনি বাটানগরে থাকেন এবং ওখানকারই একটি কম্পিউটার ইনস্টিটিউটে ছাত্র উনি। যেখানে উনি কম্পিউটার শেখেন সেই কোচিংয়ের স্যার পৌষ পার্বণ উৎসব পালন করছিলেন এবং তার স্ত্রী প্রত্যেকটি স্টুডেন্টকে পিঠে পুলি পায়েস এগুলো খাইয়েছেন। তো গুড়ের পায়েস রান্না করেছিলেন। তো গুড়ের পায়েসটা রাহুল বললেন যে স্যার আমি খাবো না, আমাকে যদি একটু প্যাক করে দেন ভালো হয়। স্যারের স্ত্রী একটা ছোট কন্টেনারে পায়েসটা প্যাক করে দিয়ে দেয় এবং ও ব্যাগে নিয়ে চলে আসে। স্যারের বাড়ি থেকে ওর বাড়ি আসার রাস্তা অনেকগুলোই আছে, কিন্তু ও ইউজুয়ালি শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি আসতো। যেহেতু শীতের রাত, ঠান্ডা, চেষ্টা করতো যত তাড়াতাড়ি বাড়ি চলে আসা যায়। সাইকেলে করে বাড়ি আসছে, নিস্তব্ধ রাস্তা, রাত প্রায় 10:30 বাজে। জায়গাটা একদম অল্প সংখ্যক জনবসতি এবং রাস্তার একটা ধারে পুরোপুরি কবরস্থান। কবরস্থানের ঠিক কাছাকাছি এসেছে যখন সাইকেলটা, ওর মনে হতে লাগলো ওর সাইকেলটা যেন পেছন দিকে টানছে। ঝড়ের সময় আমরা যেরকম ফিল করি যে সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে এগোনো যায় না, একটা চাপ অনুভব করি, ও সেরকমই চাপ অনুভব করছিল। ও দেখলো সাইকেলে হাওয়া আছে, সাইকেলে অন্য কোনো প্রবলেম নেই, এতক্ষণ সাইকেল ঠিক চলেছে, তাহলে এখানে এসে কেন এরকম হচ্ছে? ও খুব কষ্ট করে সাইকেলটাকে টানছিল। এরকম সময় যখন তার কিছুক্ষণ আগে অবধি রাস্তায় কিছু লোক চলাচল দেখছিল, কিন্তু যখন থেকে চাপ অনুভব হচ্ছে, একদম ফাঁকা জায়গাটায় চলে এসেছে, তখন দেখছি ওখানটা একদম লোক নেই, ও একাই সাইকেল নিয়ে যাচ্ছে। শীতের রাত, চতুর্দিকে ঝিঝি পোকার শব্দ আর একটা অস্বস্তিকর পরিবেশ। তখন ওর অস্বস্তি বাড়তে থাকে এবং ও আগেও শেয়ার করেছে, ওর কিছু কিছু জিনিস ফিল করার ক্ষমতা আছে, যেটা ও দীঘাতেও ফিল করেছিল। ও ফিল করতে থাকে যে কেউ একজন ধরে আছে সাইকেলটা পেছন থেকে এবং পেছন দিকে ক্রমাগত টানছে, এমনভাবে টানছে যাতে ও এগোতে না পারে বা সাইকেল শুধু পড়ে যায়। তবুও মনে জোর নিয়ে সাইকেলটাকে টেনে নিয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর ও পরিষ্কার শুনতে পায় কেউ আস্তে আস্তে কানের কাছে ফিসফিস করে বলছে, এই পায়েসটা আমায় দিয়ে জানা রে, অনেকদিন কিছু খাইনি। এই কথাটা একবার, দুবার, তিনবার ওর কানের কাছে উচ্চারিত হয় এবং তখন ও ফাঁকা রাস্তায় ওই রকম একটা শব্দ, ওর বুকটা কেঁপে ওঠে। যেখানে ও জানছে এখানে আর কোনো লোক নেই, যে লোকগুলো ছিল ওরা অনেক পিছিয়ে গেছে, এই জায়গাটায় ও একা। ওরকম একটা চাপ অনুভব হচ্ছে, যেন মনে হচ্ছে সাইকেলের ক্যারিয়ারেই কেউ বসে আছে এবং ওরমভাবে কানের কাছে ফিসফিস করে বলছে, অনেকদিন কিছু খাইনি, পেটে বড্ড খিদের জ্বালা, পায়েসটা দিয়ে জানা রে। এরকম হতে হতে ওর গলায় বজরংবলীর লকেট আছে এবং বজরংবলীর ও ভক্ত, ওই ইষ্টদেবের উনি নাম করতে থাকে। নাম করতে করতে বাকি রাস্তাটা কোনো রকমে পার হয় এবং একটা জায়গায় যখন ওতে পাড়ার জায়গাটা এসে যায়, বাউন্ডারিটা এসে যায়, তখন এটা কমে যায়। এই চাপ অনুভব ব্যাপারটাও কমে যায় এবং কানের কাছে যে ফিসফিস করে কথা বলছে এই ব্যাপারটাও ও আর শুনতে পায় না। কোনো রকমে বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে ঘরের মধ্যে ঢোকে। ওর মা ওকে দেখে ভয় পেয়ে যায়, সাইকেলটাকে ভালো করে স্ট্যান্ডও করে না, কোনো রকমে একটা সাইডে রেখে ও ঘরে ঢুকে পড়ে। ওর হাত পা থরথর করে কাঁপছে, মানে স্বয়ং ঈশ্বর ছাড়া ও কেউ বলতে পারবে না কিভাবে বাড়ি এলো ওই অবস্থায়। ওর মা ওকে দেখে বলে, কি হয়েছে? ও তখন বলে, এরকম রাস্তায় কেমন যেন মনে হচ্ছিল কেউ পেছন থেকে টানছিল, কে যেন কানের কাছে ফিসফিস করে কথা বলছিল, আমি অনুভব করেছি স্পষ্ট, আর আমার বড্ড ভয় লাগছিল। ওর মা শুনে প্রচণ্ড রেগে যান, বলেন যে তোমাকে কতবার বলেছি ওই কবরস্থানের পাশে রাস্তাটা অ্যাভয়েড করবে, ওখান দিয়ে রাত্রিবেলা আসবে না, বিশেষ করে শীতের রাতে যখন লোক কম, তুমি কেন বারবার ওই রাস্তা দিয়ে আসো? ও বলে, মা রাত্রিবেলা ওটা শর্টকাট হয়, ওই জন্য আসি।
তারপর বলে, মা এসব ছাড়ো, স্যারের ওয়াইফ আমাদের জন্য পায়েস পাঠিয়েছেন, এই পায়েস খাইনি, আমি বলেছি প্যাক করে দিন, আমি নিয়ে যাব বাড়িতে। তো সবাই খুশি হয় এবং কৌটোটা খোলে, যখন খুলে অবাক হয়ে যায়। প্রথমত গুড়ের পায়েস, পায়েস ঠান্ডা হলে আমরা জানি একটু শক্ত হয়ে যায় বা একটু থকথকে হয়ে যায়। সেখানে পায়েসের ব্যাগাটা খুলে মনে হচ্ছে কেউ যেন পায়েসটাকে মাঝখান থেকে খাবলে খুবলে খেয়েছে। একদম নোংরা হয়ে আছে পায়েসের বাটিটা। ওর মায়ের দেখে গা ঘিন ঘিন করে ওঠে, বলে কিভাবে পায়েস দিয়েছে? তুই কি মাঝখান থেকে মানে হাত ডুবিয়ে খেয়েছিস, খেয়ে এরম ভাবে নিয়ে এসছিস? বলে, না না, আমি তো সুন্দরভাবে দিল আমার সামনে, আমি একদম ওভাবে যেমন প্যাক করে দিচ্ছে সেভাবে নিয়ে এসছি, আমি খুলতে যাব কেন? তখন দেখছে যে খোবলানো জায়গাটা থেকে একটা উগ্র আতরের গন্ধ আসছে, এবং তারপরেই পেছন থেকে টেনে ধরা ব্যাপারটা শুনেছে। ওর মা বললেন, তাহলে আর তুই যখন করিসনি, ওনারাও যখন ভালোভাবে দিয়েছেন, তারপরে যখন এই অবস্থা, তার মধ্যে রাস্তার বিষয়টা, সব কিছু মিলিয়ে উনি বললেন, আগে এটা ফেলে দে, দরকার নেই পায়েস খাওয়ার, কারোর মুখে দেওয়া দরকার নেই। তখন ও নিয়ে গিয়ে পায়েসটাকে ওদের উঠোনের একটা সাইডে ফেলে দিল, এবং ওদের বাড়িতে কিছু পোষা বেড়াল ছিল, তারা এসে ওই পরের দিন সকালে পায়েসটাকে চেটেপুটে খেয়েছে। তারপরে সেই দিনই সকালে, মানে রাত্রেবেলা পায়েস খেয়েছে কি সকালে খেয়েছে সেটা বড় কথা না, কিন্তু সকালবেলায় বিড়ালগুলো যারা ওই পায়েসটা খেয়েছে একটা সাইডে ওর ঠাকুমার ঠিক ঘরের জানলার নিচে মরে পড়েছিল। এটা দেখে প্রত্যেকে বুঝতে পারলো যে পায়েসটা সত্যি সত্যি যে কোনো নোংরা ভাবে দিয়েছে বা কিছু কোনো রকম ভাবে আনতে গিয়ে ওরকম হয়েছে তা না, ওটাতে সত্যি কোনো অপদেবতার কিছু ছিল, না হলে বিড়াল দুটো মারা যেত না। পায়েস খেয়ে বিড়াল মারা যাবে কেন? তারপরে বিড়ালগুলোকে তো দূরে গিয়ে ফেলে দিয়ে আসা হয়, এবং ওদের প্রচণ্ড পুরো পরিবারটা অসুস্থ হয়ে যায় এবং ওর প্রচণ্ড জ্বর আসে। বেশ কদিন ও জ্বরে ভোগে। তারপর একটুখানি সুস্থ মতো হলে ওর মা ওকে নিয়ে যায় মসজিদে ঝাড়ানোর জন্য। মসজিদে যিনি ইমাম আছেন তিনি বলেন, খুব বড় ধরনের একটা অপদেবতা বা আত্মা ওর পেছনে নিয়েছিল। বড় ধরনের মানে বেশ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী অপদেবতা, এবং ওরা অনেক ক্ষতি করে দিতে পারত, যেহেতু ওর সঙ্গে ইষ্ট দেবতার নাম করছিল, তাই সে যাত্রায় রক্ষা পেয়েছে, ওর কোনো ক্ষতি করেনি। তারপর থেকে ও ঠিক করেছে আর কোনোদিন কোনো খাবার জিনিস নিয়ে ওই রকম কবরস্থানের পাশ দিয়ে ও আর আসবে না, এবং এই ভয়টা এখনো রাত্রেবেলায় ওই কম্পিউটারের কোচিং করে বাড়ি ফেরে কিন্তু মনের মধ্যে রয়ে। আজকে দ্বিতীয় ঘটনা যার পাঠ করব, ওনার নাম রাহুল বাবু। রাহুল বাবু ঘটনা পাঠিয়েছেন কলকাতা থেকে। উনি বলছেন এই ঘটনাটা ওনার না, ওনার মায়ের জীবনের ঘটনা। মা তখন খুব ছোট। ওনার দিদা মারা যান তখন ওনার মায়ের বয়স মাত্র 7 বছর। ওনার মায়ের মানে অনেকগুলো ভাই বোন ছিল, তারা সবাই অনেক বড় বড়, ওনার মা ছিলেন সবার ছোট। তখন ওনার মানে মায়ের মা অর্থাৎ দিদা সবে মারা গেছেন, 1 সপ্তাহ হয়নি। আগেকার দিনের বাড়ি বিশাল বড় বাড়ি, তো যেহেতু সব থেকে ছোট সন্তান তাই ওনার দাদু মেয়েকে নিয়ে খাটে শুতেন, যেহেতু মা হারা বাচ্চা। আর বাকি ভাই বোনরা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, একটাই ঘরে খাটের ওপর বাবা ছোট মেয়েকে নিয়ে শুতেন, আর মেঝেতে বিছানা করে বড় যারা ভাই বোনরা আছে তারা শুচ্ছিল। আর একদম ঘরের বাইরে একটা খাট থাকতো, সে খাটে ওনার ঠাকুমা শুতেন। তো একদিন রাত, অনেক গভীর রাত, তখন ছোট বাচ্চা মেয়ে রাত্রেবেলা টয়লেট পেয়েছে। তখন দেখছে বাবাও ঘুমোচ্ছে, দাদা দিদিরা তারাও ঘুমোচ্ছে, ওর কাউকে আর ডাকেনি। আস্তে আস্তে খাট থেকে নেমে দরজা খুলে বেরিয়ে চলে গেছে। বেরিয়ে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, আগেকার দিনে বাথরুম বাড়ির বাউন্ডারির ভেতরে থাকলেও অনেকটা দূরে থাকতো, এটা আমরা সবাই জানি। তো অতটা দূর যাবে, তো সিঁড়ির কাছটা এসে দেখলো যে সিঁড়ি দিয়ে নামতে যাবে, সেই সময় সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে দেখছে যে ওর মা দাঁড়িয়ে আছে। ও বাচ্চা মেয়ে, ঘুমের চোখ, তখন ওর মাথায় নেই যে মা মারা গেছে, আর খুব ছোট বাচ্চা,
ওদেরকে এত বোঝানো হয় না যে তোমার মা নেই বা কিছু। দেখছে মা দাঁড়িয়ে আছে, তো ও আরও মনে সাহস পেল ঘুমের ঘোরেই যে ঠিক আছে, কাউকে তো রাখিনি, মা দাঁড়িয়ে আছে, তাহলে আমার কোনো ভয় নেই, ভয় লাগবে না। মায়ের সঙ্গে মাও ওকে কিছু কথা বলছে না, ও মাকে কিছু কথা বলছে না। ওর মা সিঁড়ি দিয়ে আগে আগে নামছে, বাচ্চা মেয়েটা সিঁড়ি দিয়ে পেছন পেছন নামছে, এবং মা আছে বলে ওর কোনো আলো জ্বালছে না বা আলো নেই হাতে, এমনি নামছে, ও কোনো কিছুই ফিল হচ্ছে না যে মা আছে তো। তারপরে সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে চলে যায়, বাউন্ডারিটা ক্রস করে যেখানে বাথরুম ছিল বাথরুমে যায়, বাথরুম করে, এবং বাথরুমের একটু আগে গিয়ে ওর মা দাঁড়িয়ে থাকে। ও দেখছে কিন্তু আমার মা দাঁড়িয়ে আছে, এবং যখন বাথরুম করে বেরিয়ে আসে তখনও মা দাঁড়িয়ে আছে। তারপর আবার মা আগে আগে যাচ্ছে, বাচ্চা মেয়েটা পেছন পেছন, একদম পুরো সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। ও খাটে গিয়ে শুয়ে পড়লো বাবার পাশে, ওর মা সেটা দেখলো। তারপর দরজায় ভিজিয়ে দিয়ে মা যেন কোথায় চলে গেলেন, এবং ওর ঘুম এসে গেছে, ওরা অত ভাবেনি যে মা কোথায় গেল বা কি বৃত্তান্ত। পরের দিন সকালবেলায় ঠাকুমাকে, বাবাকে, দাদা দিদিদের বলছে যে রাত্রেবেলা আমার বাথরুম গেছিলাম, তোমাদের ডাকিনি। ওরা বললেন তুমি রাত্রেবেলা একা একা নেমেছো কেন অন্ধকারের মধ্যে, ভয় যদি পেতে? বলে না না, ভয় পাবো কেন, মা ছিল তো। এবার সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে, ঠাকুমা তাকাচ্ছে, এই বাবা এইটুকু নাতনি কি বলে? বলে কেন, মা ছিল তো, ভয় লাগেনি। তখনও পুরো বিষয়টা ডেসক্রাইব করে, যেরকম ভাবে দরজা খুলেছে, মা দাঁড়িয়েছিল, টয়লেটে যাবার সময় একদম বাথরুমের বাইরেও মা দাঁড়িয়েছিল, মা আবার ওকে ঘরে পৌঁছে দিয়ে তারপর মা যেন কোথায় গেল, ওর আর মনে নেই, ও ঘুমিয়ে পড়েছে। তখন আর কারোর কিছু বলার ছিল না, যে সত্যি কিছু বলার নেই, মা তো, মা মারা গেছেন। সেখানে মাকে দেখে হয়তো ভয় পাওয়ার কথা, ও যদি সেন্স কাজ করতো, যদি জানতো ওর মা মারা গেছে, এবং আগেকার দিনে ওইটুকু বাচ্চা, এখনকার দিনেও তাই, কেউ ওরভাবে বাচ্চাকে বোঝায় না যে তোমার মা নেই, মারা গেছেন, এসব কিছু। ভয় তো দূরের কথা, মাকেই সে সাহস ভাবছে যে মা দাঁড়িয়েছে, এটাই আমার সাহস। সত্যি কিছু বলার নেই। এটা অন্যরকম লাগলো ঘটনাটা শুনে। থ্যাংক ইউ রাহুল বাবু ঘটনাটা শেয়ার করার জন্য। এরপর তৃতীয় ঘটনা পাঠিয়েছে দেবপ্রিয়া। দেবপ্রিয়া বালুরঘাট থেকে ঘটনা পাঠিয়েছে। দেবপ্রিয়ার ঘটনা তোমরা এর আগেও শুনেছ। এটা দেবপ্রিয়ার বাড়ির ঘটনা নয়, এটা দেবপ্রিয়ার পাড়ায় একজন দিদা বলে ডাকেন, দিদার ছেলের বউ, তাকে দেবপ্রিয়া কাকিমা বলেন, সে কাকিমার জীবনের ঘটনা। রিসেন্টলি কথা বলতে বলতে এরম একটা ঘটনা সেই কাকিমা শেয়ার করেছেন, এবং দেবপ্রিয়া একদম দেরি না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। বলছে ঘটনাটা খুব ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং। সে কাকিমা তখন বেশ ছোট বয়সে, বিয়ে থার প্রশ্নই ওঠে না, একদম হয়তো 9-10 বছরের মেয়ে হবে। তো তিনি তার ঠাকুমার সঙ্গে বিভিন্ন যে হরি নাম সংকীর্তনের আসন বসে, সেইখানে গেছিল সে আসরে গান শুনতে। তারপর রাত বেশ অনেকটা হয়েছে, বাড়ি আসছে, বা বাড়ি আসার সময় আগেকার দিনে গ্রামের রাস্তা খুব নির্জন, খুব লোকজন কম চলাচল করতো অনেক রাত হয়ে গেলে, রাস্তায় চাঁদের আলো ছিল, কিন্তু ওরাও ঠাকুরের নাম জপ করতে করতে ঠাকুমার নাতনি বাড়ি ফিরছে। সেই সময় বাঁশ বনের পাশ দিয়ে ফিরছে। তো বাঁশবনের একটা সাইডে হঠাৎ করে বাচ্চা মেয়েটি মানে কাকিমা দেখেন যে একটা ছায়া যেন এদিক থেকে ওদিক সরে গেল। ও প্রথমে বুঝতে পারলো না যে এ আবার কি হলো, হঠাৎ করে কেউ কিন্তু কোথাও দাঁড়িয়ে নেই, ছায়া মূর্তি সরে গেল, এবং মানুষ হলে একটা সস্বরে আওয়াজ হয় গাছের পাতা বা ওখানে, সেরকম কোনো আওয়াজ হলো না, কিন্তু পরিষ্কার দেখতে পেল। সেটা ও তার ঠাকুমাকে বলে যে ও কিছু হবে না, কোনো ঠাকুরের নাম কর, চল, ও রাত্রিবেলা এরকম কিছু দেখা যায়। তারপর সে বাড়ি চলে আসে। বাড়ি এসে ওই আগুন জ্বালিয়ে যেটুকু যা টুকটাক যে লোকাচারগুলো করা হয় সেগুলো করা হয়েছিল, যাতে কোনো অপদেবতার কোনো ছায়া বা কিছু না পড়ে। সেই দিনই রাতে এখানেও একটু কমন ফ্যাক্টর আগের ঘটনার সঙ্গে, কাকিমার বাথরুম পেয়েছে, রাত্রিবেলা বাথরুম পেয়েছে। এবার ঝড় নেই জড়লে একদম চাঁদে ফিনিক ফুটছে, বাথরুম যা বলা হয় অনেকটাই দূরে। সেই বাথরুমের চারপাশে আম গাছ, জাম গাছ, এরকম প্রচুর গাছগাছালি ছিল।
কথা নেই বার্তা নেই, একটা আম গাছের ডাল মড়মড় করে ভেঙে পড়ে যায়। কোনো কিচ্ছু নেই, একটা হাওয়াও নেই, সেরকম ঝড় বৃষ্টি কিচ্ছু নেই। প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে আর একটু এদিক ওদিক হলে ওর গায়েই হয়তো ডালটা ভেঙে পড়তো, ওর হয়তো প্রাণহানিও হতে পারতো, এরকম একটা। তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, ওই অবস্থায় দৌড়ে ঘরে চলে আসে। তারপর সেই রাতটা কোনো রকমে কেটে যায়। পরের দিন ওখানকারই একটা পুরোহিত বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ওকে বলা হয় যে সেই যে ছায়া মূর্তিকে ও সরে যেতে দেখেছে, সে কিন্তু সরে তখন চলে যায়নি। বাড়িতেও এসে ওরা একটু সর্ষে পোড়ানো, আগুন জ্বালিয়ে গায়ে হাতে বুলিয়ে দেওয়া, এগুলো করলেও ওটা খুব একটা কোনো এফেক্টিভ হয়নি। সেই ছায়ামূর্তি ওর সঙ্গেই ছিল, এবং ও যখন রাত্রেবেলা একা একা বাথরুমে উঠেছে তখন ওর ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু ওই সবসময় যেহেতু সংকীর্তনে জপ করতো, এবং একটা পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির তো বিষয় আছে, পজিটিভ এনার্জি যদি মানুষকে ঘিরে থাকে, নেগেটিভ এনার্জি খুব একটা তার কিছু ক্ষতি করতে পারে না, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে তাই হয়েছে, তাই কোনো ক্ষতি করতে পারেনি। এই ছিল একটা ছোট্ট ঘটনা। কিন্তু রাস্তাঘাটে ছায়ামূর্তি দেখলে সবসময় যে কুসংস্কার না, কিছু কিছু যে ঘটতেও পারে। তবে আমরা কোনো কিছু প্রচার করছি না, কারোর যদি মনে হয় বিষয়টা সম্পূর্ণ কাকতালীয় তবে তাই। এই ছিল দেবপ্রিয়ার পাঠানো ঘটনা। এরপর আজকের শেষ ঘটনা যার শোনাবো তার নাম শিবাশিস সেন। শিবাশিস সেন বাবুর পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই, তোমরা সবাই ওনার ঘটনা অনেকবার শুনেছ। লিখছেন, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কেউ মানে আবার কেউ মানে না। ভূত, ভগবান বা অলৌকিক ব্যাপার কেউ মানে আবার কেউ মানে না, এই নিয়ে তর্ক বা আর্গুমেন্ট লেগেই থাকে। কিন্তু সত্যি বলতে কি, সবই যদি মিথ্যে হতো তাহলে বামাখ্যাপা বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওনারা সবাই মিথ্যে হতেন। সবসময় ভৌতিক বা অলৌকিক ব্যাপার যে থাকবে তাও নয়, কিন্তু কিছু কিছু সময় কিছু না কিছু হয়তো থেকেই যায়। যুক্তিসঙ্গত উত্তর সবসময় আমরা পাই না। ঠিক সেই রকমই আমাদের বাঙালি সমাজে কিছু নিয়ম আছে যেগুলো আজও অনেকে মেনে আসছেন, এবং হয়তো ভবিষ্যৎ প্রজন্ম মানবে। সব ভালো হবে আর না মানলে খারাপ হবে, সেটা হয়তো ঠিক না। এরকমই একটা ঘটনা লিখলাম ম্যাডাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমরা অনেকেই জানি যে আমাদের মা ঠাকুমা কিছু কথা বলতেন, বা যেগুলো অনেকেই খুব অন্ধবিশ্বাস মনে করি আমরা। যেমন অনেকে অনেক কিছু মানে না, আবার অনেকে বড্ড বেশি মানে, কোনোটাই হয়তো ভালো না। ম্যাডাম, আপনার নিশ্চয়ই মনে থাকবে আমার প্রথম লেখা ঘটনাটি এই প্ল্যাটফর্মে দীপুদার বাড়ি নিয়ে, যা বরুণ কাকু বানিয়েছিলেন। পরে ওই বাড়িতে নাকি ভূতের উপদ্রবের জন্য থাকতে পারেননি, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছিলেন। খুব অবাক হয়েছিলাম শুনে। প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতেই পারে না। পরে একজনের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে নতুন বাড়ি বানিয়ে ঠিকঠাক নিয়ম না মানলে গৃহদেবতাও নাকি রুষ্ট হন। তার থেকেও কিন্তু অনেক কিছু হতে পারে। সবসময় যে ভৌতিকই ব্যাপার হবে তা কিন্তু না। ঘটনার সূত্রপাত যেদিন বরুণ কাকু বাড়িতে গৃহপ্রবেশ করলেন বেশি বড় করে, আমরা গেলাম, ঘর দেখলাম, বেশ ভালো লাগলো বাড়িটা দেখে, খুব সুন্দর ডিজাইন। ওই দিন বাবা বরুণ কাকুকে জিজ্ঞাসা করেছিলেন যে রাতের বেলা থাকবেন তো? তখন বরুণ কাকু বললেন, শুনেছি তো থাকার কথা, সবাই বলে, আমি থাকবো। শুনে বাবা বললেন, একা থাকবেন না, আমাদের হিন্দু শাস্ত্রে কিছু নিয়ম আছে, সেগুলো একটু মানলে ভালো হয়। গৃহপ্রবেশ করে 3 রাত কাটাতে হয়, তবে একা না। তাই যেহেতু আপনি বিবাহিত, সেই কারণে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকতে পারেন, সেটা সব থেকে ভালো হবে। শুনে উনি হেসে বলেছিলেন, আপনি আজকের দিনের মানুষ হয়ে একজন ডাক্তার হয়ে এসব বলছেন? ডাক্তারবাবুর মুখে কিন্তু কথা মানাচ্ছে না। বলে রাখি, আমার বাবা ডাক্তার হলেও উনি আধ্যাত্মিক মানুষ ছিলেন, অনেক নিয়ম কানুন উনি জানতেন। বাবা বরুণ কাকুর ওই কথা শুনে বলেছিলেন, সাধন ভজন আমি যে খুব বেশি করি তা না, তবে কিছু জিনিস মেনে চলি। সাবধান করলাম, এবার আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক রাত 1টা কি 1:30 হবে, হঠাৎ একটা বিকটভাবে কেউ যেন চেঁচিয়ে উঠলে, বাঁচাও বাঁচাও। সাথে সাথে আমি, বাবা, মা, আমাদের পাশের বাড়ির সবাই প্রায় ছুটে গেলাম। দেখলাম বরুণ কাকু চিৎকার করছে। আমি, বাবা, আমার পাশের বাড়ির 3টে কাকু রড, লাঠি, বটি, কাটারি যে যা পেলো তাই নিয়ে দৌড়ালো। ভাবলো হয়তো ডাকাত পড়েছে।
ওনাকে দেখে বোঝাই গেল উনি প্রচণ্ড ভয় পেয়েছেন, থরথর করে কাঁপছেন, তেমনি ঘাম দিচ্ছে, মনে হবে কেউ যেন জল ছিটিয়ে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল জিজ্ঞাসা করা হতে উনি বললেন কি দেখেছেন। সামনের ঘরে শুয়েই ঘুমোচ্ছিলেন, দেখেন ভেতরে সিঁড়ির সামনে দুজন দাঁড়িয়ে দেখছে। প্রথমটা বুঝতে পারেননি, ঘুমের ঘোর চোখ ছিল, কিন্তু একটা মনে হলো যেন একটি লোক আর একটা বাচ্চা ছেলে ওনার দিকে বেশ গম্ভীর করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। উনি প্রচণ্ড ভয় পেয়ে চেঁচিয়ে ওঠেন। আমরা ওই কথা শুনে বললাম, নতুন বাড়ি, সব বন্ধ, লোক কোথা থেকে আসবে? উনি বললেন সত্যি সে দেখেছেন। আমার যতটুকু ছিলাম আমরা সবাই চতুর্দিক দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। উনি সেই রাতেই বাড়িতে তালা দিয়ে চলে যান, নিজের পুরনো বাড়িতে। আমরাও বাড়ি ফিরে গেলাম। বাবাকে জিজ্ঞাসা করাতে ব্যাপারটা কি, আমার বাবা বলেছিল অনেক নিয়ম আছে আমরা হিন্দু শাস্ত্র মতে মানতে চাই না আজকের যুগে, সব কিন্তু মিথ্যে নয়। ওর গৃহদেবতা ওকে ভয় দেখালো, দেখে নিস ওরা ওই বাড়িতে থাকতে পারবে না। সত্যি সত্যি কিছুদিন পর বরুণ কাকুরা বাড়িটা বিক্রি করে চলে গেলেন। আমার মা বরুণ কাকুর বউকে জিজ্ঞাসা করাতে বলেছিল বাড়িটা নাকি ভালো না, সন্ধেবেলা ছাদে বা কারা যেন ঘুরে বেড়ায়, ওদের খুব ভয় লাগে। অথচ আমরা কোনো দিন কিচ্ছু দেখিনি ওদের থাকাকালীন, শুধু ওই যে একবার শম্ভু কাকু দেখেছিলেন। আচ্ছা, এখানেই শেষ করলাম। কিন্তু আদৌ কি সত্যি গৃহদেবতা অসন্তুষ্ট হয়েছিলেন, নাকি অন্য কোনো ব্যাপার ছিল, যা আজও আমাদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন। যাই হোক, ভালো লাগলে পড়ে শুনিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লিভ অলৌকিক জোন। বিষয়টা কিন্তু বেশ নতুনত্ব, কারণ আমরা জানি পুরনো বাড়ি যেখানে কেউ মারা গেছেন, সে সুইসাইড হতে পারে, আত্মহত্যা হতে পারে, বা কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে, সেখানে কোনো নেগেটিভ এনার্জি মানে অপদেবতা বা আত্মার উপদ্রব হয়। কিন্তু যে বাড়িটা একদম নতুন করা হলো এবং বাস্তুতে যে প্রবলেম আছে সেরকম কিন্তু কিছু উনি লেখেননি, পুজো দেওয়া হলো সব কিছু, সেখানে প্রথম রাত থেকেই এত সমস্যা। সত্যি কি এটা গৃহদেবতা অসন্তুষ্ট হয়েছিলেন, নাকি সত্যি ওই বাস্তুর কোনো সমস্যা ছিল যার জন্য প্রথম দিন থেকে ওরা এরকম সমস্যায় পড়েছিল? সেই উত্তর সত্যি সবারই অজানা। ঘটনা তো এখানে শেষ হলো বন্ধুরা, তবে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। আগের দিনও তোমাদের কমেন্ট পড়া হয়নি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। কিছু কমেন্ট আজকে পিক করে নিলাম। অভিক কমেন্ট করেছেন ফাইনালি, যেটা হার্ট সাইন পাঠিয়েছেন। অভিক অলৌকিক জোনের একদম পুরনো সময়ের সদস্য, যখন অলৌকিক জোন 100 সাবস্ক্রাইবারও ছিল না। সৌমেন্দু রয় চৌধুরী PB2201 লিখেছেন ঘটনাটা খুবই বাস্তব, মানুষের দুঃসময়ে অনেক কাজে লাগিয়ে প্রতারকরা কুকর্ম করে। সুবীর বণিক লিখেছেন ঘটনাটা অন্যরকম, খুব ভালো লাগলো। অঙ্কিতা চক্রবর্তী কমেন্ট করেছেন। পিউ চৌধুরী কমেন্ট করেছেন। শ্রাবণী আদক কমেন্ট করেছে। সুতপা দাস লিখেছেন এতদিন অনেক ঘটনা শুনছি শৈলী দিয়ে, আজকের ঘটনাটা বিশেষ করে অসাধারণ লেগেছে। শেষের ঘটনাটা শিহরণ জাগানো, ভূতের ঘটনা ব্যতীত অন্য ঘটনা যে এত ভালো লাগতে পারে ভাবা যায় না। থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ চ্যাটার্জি, মৈনাক গোস্বামী, রিয়া পাজা রান্নাবান্না, সমীরণ লিখেছেন ভালো হয়েছে। সুদীপ ইমোশন লিখেছেন দিদিমণি প্রথম গল্পটা হার্ট টাচিং। প্রভা কুটিঘাট, হাম্পিস ব্লগ, এখনো এমন দিদি তোমার আমার আশেপাশের লোক সমাজে কত নিখিল আছে। হ্যাঁ, প্রচুর আছে। অঞ্জনা চ্যাটার্জি, সায়ন ব্যানার্জি, মামুন রয়, সুদীপ ইমোশন নাম তো পড়লাম, শ্রাবণী দাস, নীলাঞ্জন চক্রবর্তী, ইউজার এক্সকেল, একে আবার চলে এলাম ভয় পেতে, সিঙ্গার স্টার কবিতা, সুদীপ মান্না, দিদিভাই একটা কালো জাদুর গল্প দাও। কালো জাদুর ঘটনা এলেই অবশ্যই পাঠ করা হবে। অঙ্কিতা কুশারি, সৌমেন্দু নাম পড়ে নিয়েছি, তমাল গোস্বামী, সৌজিৎ কর ক্লাস 4 সেকশন B602। মশা থেকে শুরু করে মানুষ সবাই কৃষ্ণের জীব, এসব অমানবিক কাজ কবে বন্ধ হবে? সুদীপ ইমোশন, রিক্তা রি, প্রথমে অনেক অভিনন্দন সহেলি তোমাকে 400তম পর্ব আমাদের
30K এখন পরিবার। লালির ঘটনাটা খুব অন্যরকম লাগলো, পাপ আসলে কাউকে ছাড়ে না, একদম ঠিক বলেছেন বর্ণালী দাস, মহামায়া ভট্টাচার্য, বিথি সাহা, দেবী মুখার্জি। খোকন চক্রবর্তী, ওনার কমেন্টের একটু উত্তর দিই। উনি একটা প্রশ্ন রেখেছেন, এটা ওনার না, এটা অনেকেরই মনে আসতে পারে, তাই সবার জন্য এই উত্তরটা দরকার, আমার মনে হয় ক্লিয়ার করা দরকার। উনি এই যে ভিডিও চলে, তোমরা যখন ঘটনা শুনছো তার মাঝখানে প্রচুর অ্যাড যায়, অনেকে অ্যাড নিয়ে বিরক্তি প্রকাশ করেছে, আমি উত্তরও দিয়েছি এর আগে। আজকে আরও একবার জিনিসটা ক্লিয়ার করে দিই। উনি হয়তো কোনো রাজনৈতিক অ্যাড দেখতে পেয়েছেন, সেটাতে উনি খুব বিরক্ত বোধ করেছেন। এখানে তোমরা যারা শুনছো তাদেরকে একটু ক্লিয়ার করে দিই, কোনো রকম অ্যাড কি চলবে কি চলবে না, কটা অ্যাড চলবে, এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে থাকে। আমরা যারা ক্রিয়েটার, আমার চ্যানেল বলে না, প্রত্যেকটা ক্রিয়েটার, আমরা জানতে বুঝতে কিচ্ছু পারি না যে তোমরা কোন অ্যাড দেখছো, কি চলছে, এটা আমাদের কিন্তু হাতে থাকে না। আমরা কিন্তু আলাদা করে অ্যাড সেট করি না, ওটা অটোমেটিক্যালি ইউটিউব নিজে র্যান্ডামলি অ্যাড সেট করে। তো এখানে আমাদের হাতে কিছু নেই। অনেকেই বলে প্রচণ্ড অ্যাড চলছে, অ্যাকচুয়ালি এপিসোডের লেন্থ বাড়লে ইউটিউব অ্যাড বেশি বাড়িয়ে দেয়, এটা খুবই স্বাভাবিক একটা ব্যবসায়িক বিষয়। তো এখানে সত্যি কোন অ্যাড তোমরা দেখছো না দেখছো, এখানে কিন্তু আমাদের কিছু করণীয় নেই। আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম, অনেকে হয়তো জানো, কিন্তু যারা জানেন না তারা ভুল বুঝতে পারেন। এখানে কিন্তু আমরা অ্যাড কোনো সেট করি না। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আগামী দিনে ফিরে আসবো, চেষ্টা করব আরও কিছু ভালো ঘটনা নেওয়ার। আর তোমাদেরকে থ্যাংক ইউ বলবো এই জন্য, তোমরা নতুনত্ব ঘটনা হলেও সেটাকে অ্যাকসেপ্ট করছো। হয়তো সেখানে ভৌতিক বিষয়টা কম, কিন্তু বাস্তবতাটা অনেক বেশি, সেটাও তোমরা অ্যাকসেপ্ট করছো বলে আমি সাহস পাচ্ছি সেই ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরার। থ্যাংক ইউ সো মাচ।